ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.5 এর উদাহরণে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা দেখব। তো আমরা প্রথমে চলে যাই প্রথম উদাহরণে যে অঙ্কটা আছে, অর্থাৎ উদাহরণ 44। যে অঙ্কটি আছে সেটা হচ্ছে, আমরা উদাহরণে এরকম অঙ্ক পড়েছি। তো এখানে আবার ওই সেম প্রকার অঙ্কই দেওয়া আছে। তো আমরা যদি অঙ্কটা থেকে দেখি, উদাহরণে যারা বুঝতে পারছো সে তো ভালো, যদি কেউ বুঝতে না পারো তাহলে এখানে আমি আরো ডিটেলসে আলোচনা করব, এখানে তোমরা হয়তো বুঝতে পারবা। কারণ উদাহরণের অঙ্কগুলো এই জন্যই দেওয়া যে উদাহরণের অঙ্কগুলো দেখলে যেন অনুশীলনের অঙ্কগুলো একজন স্টুডেন্টকে করতে পারে। আচ্ছা, যাই হোক, দেখো এখানে বলছে যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করার জন্য কোনো এক সমিতির সদস্যরা ৪৫,০০০ টাকার বাজেট করলেন। কত টাকার বাজেট করছেন? ৪৫,০০০ টাকার বাজেট করছেন এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্যই সমান চাঁদা দিবে। প্রত্যেক সদস্য কত চাঁদা দিবে? সমান পরিমাণ চাঁদা দিবে। ভালো কথা। এরপর বলছে, এর আগে আমরা বাসের যে অঙ্কগুলো করছিলাম সেটা, কিন্তু ৫ জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। তারা কি চাঁদা দেয়নি? এর ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু চাঁদা ১৫ টাকা করে বৃদ্ধি পেল। ওই সমিতিতে সদস্য সংখ্যা কত ছিল? ঠিক আছে, তাহলে আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা আমরা যেটা অনুশীলনী অঙ্কগুলোতে করেছি সেখান থেকে আমরা ধরে নিয়েছি যে আমরা মাথা পিছু চাঁদা দিয়ে করতে পারি, আবার মোট চাঁদা দিয়েও করতে পারি। ঠিক আছে, আমরা প্রথমে মাথা পিছু চাঁদা দিয়ে হিসাব করি, যেহেতু এখানে মাথা পিছু চাঁদা ১৫ টাকা দেওয়া আছে। তো আমরা মনে করি যে, তাহলে প্রথমে আমরা মনে করি সদস্য সংখ্যা কত? মোট সদস্য সংখ্যা হচ্ছে কিউ জন বা এক্স জন, যেটাই হোক, আমরা ধরে নিলাম কিউ জন। তাহলে মোট সদস্য আসে কতজন? কিউ জন। ঠিক আছে, অতএব মাথা পিছু চাঁদা কত হবে? যেহেতু প্রত্যেককেই সমান চাঁদা দিবে, তাহলে মাথা পিছু চাঁদা হবে কত? কিউ মাথা পিছু, অর্থাৎ একজনের চাঁদা কত হবে? প্রতিজন যেহেতু সমান সমান চাঁদা দিবে, তাহলে হবে কত? ৪৫,০০০ ডিভাইডেড বাই কিউ টাকা। ঠিক আছে, আচ্ছা, এরপর কতজন যাবে না? এরপর ৫ জন না গেলে, ৫ জন সদস্য চাঁদা না দিলে, চাঁদা যদি না দেয়, তাহলে মাথা পিছু চাঁদা কত হয়? তাহলে সেক্ষেত্রে মাথা পিছু চাঁদা কত হবে? চাঁদা তো কত? ৪৫০০ই আছে, ৪৫,০০০ই আছে মোট টাকা, এত টাকাই বাজেট। তাহলে যেহেতু ৫ জন দিচ্ছে না, তাহলে এবার চাঁদা দিচ্ছে কতজন? কিউ মাইনাস ৫ জন চাঁদা দিচ্ছে। তাহলে এবার মাথা পিছু চাঁদা হবে কত? ৪৫,০০০ ভাগ কিউ মাইনাস ৫। তাহলে এতজন কি করবে? চাঁদা দেওয়া ৫ জন চাঁদা না দেওয়ার ফলে মাথা পিছু চাঁদা হলো কত? এত। তাহলে এবার কি চাঁদা ডেফিনেটলি বা চাঁদা বেড়ে গেল। তাহলে দুই চাঁদার ডিফারেন্সটা দেওয়া আছে কত? অর্থাৎ ৪৫,০০০ ডিভাইডেড বাই কিউ মাইনাস ৫। এটা থেকে আমরা বিয়োগ করব কত? ৪৫,০০০ ডিভাইডেড বাই কিউ। এটা সমান হচ্ছে কত? তাহলে এই যে মাথা পিছু চাঁদা বেড়ে গেল, এই বেড়ে যাওয়ার পরিমাণটা হচ্ছে কত? ১৫ টাকা। মাথা পিছু চাঁদা বেড়ে গেল, এই বেড়ে যাওয়ার পরিমাণটা হচ্ছে কত? ১৫ টাকা। ঠিক আছে, এখনো যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কিউ এর একটা কি পাবো? মান পাবো। এখানে একটা ইকুয়েশন আমরা তৈরি করলাম, একটা ইকুয়েশন দিয়ে এখানে কি করা যাবে? কিউ এর আমরা মান বের করতে পারবো। তো এটা আমি অনেক দেখিয়েছি, তো এটা আমি দেখাই এরপর আবার। তাহলে এখানে হবে আমাদের লসাগু হবে কত? কিউ ইন্টু কিউ মাইনাস ৫, আর এখানে হবে ৪৫। আমরা চাইলে ৪৫,০০০ কমন নিতে পারতাম, অন্য অঙ্কে আমি কমন নিয়েছিলাম। তাহলে ৪৫,০০০ কিউ মাইনাস, তাহলে এখানে গুণ হবে ৪৫,০০০, এটা দিয়ে গুণ হবে কিউ মাইনাস ৪। তাহলে এখানে হবে কত? ৪৫,০০০ কিউ মাইনাস প্লাস হবে ৫ গুণন ৪৫,০০০। ঠিক আছে, ৪৫,০০০ গুণন ৫, আর এইদিকে ১৫ থাকবে। এরপর দেখো, তাহলে এখানে আমরা লিখতে পারি শর্ত মতে।
শর্ত মতে 2 ডিফারেন্সটা এত, তাহলে এখানে 45,000 কিউ কেটে যাবে, আর ওইখানে শুধু থাকবে হচ্ছে তোমাদের কত 45,000, আর 5 যদি গুণ করে তাহলে 5×50 কত হয় 250, থেকে 5×5 = 25 অর্থাৎ হবে 225। ঠিক আছে, অথবা আমরা এইভাবে হিসাব করতে পারি 5×5 = 5, 4×5 = 20, আর 2 হচ্ছে 22, 225 আর 3টা শূন্য। এইগুলো আমি, আর এইখানে দেখো কত হবে কিউ স্কোয়ার মাইনাস 5 হবে, এটা কত হবে কিউ স্কোয়ার মাইনাস 5 কিউ হবে। আমি এখানে বোঝার সুবিধাতে লিখলাম, তাহলে এখানে 15 কিউ স্কোয়ার হবে, 15 দিয়ে যদি আর গুণ করি 15 কিউ স্কোয়ার আর 5×15 75, অর্থাৎ 55 কিউ হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা যদি আমরা একইবারই গুণ করি তাহলে এই জিনিসটা দাঁড়াবে। এরপর যদি আমরা কি করি, এইটাকে আমরা এই দিকে নিয়ে যাবো। ঠিক আছে, এইটাকে এই দিকে নিয়ে যাবো, নিয়ে গেলে কত হবে সামনে শূন্য হবে, নিয়ে যদি এইদিকে শূন্য থাকবে তাহলে শূন্যটা আমরা এই দিকে না দিয়ে ওই দিকে দেবো, তাহলে হবে কত 75 কিউ, আর এটা মাইনাস 2 লাখ, অর্থাৎ 25,000, 2,25,000 = 0। তাহলে সমান চিহ্ন হওয়ার কথা ছিল কোন দিকে, এই দিকে, যেহেতু আমি 2,25,000 ওই দিকে নিয়ে গিয়েছি, তো আমরা সমান চিহ্ন এই সামনে না দিয়ে আমরা পিছনে সমান চিহ্ন দিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে যেটা করব, আমরা 15 দিয়ে ভাগ যায় সবাইকে, 15 যদি আমরা কমন নেই তাহলে কিউ স্কোয়ার মাইনাস 15 দিয়ে 75কে ভাগ করলে হবে 15, এটা খুব সম্ভবত 15 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে হচ্ছে কত 15, হ্যাঁ 15 75, 175 না 15 75, ঠিক আছে। তাহলে কত হলো দেখো 5×15 = 75 হবে, এখানে হবে কত 5 কিউ মাইনাস, এটাকে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে 15 দিয়ে ভাগ করেই কিন্তু আমরা এখানে পেয়েছিলাম কত 15 দিয়ে গুণ করছিলাম। তো আমরা চাইলে ওইখানেই কি করতে পারতাম 15 কেটে দিয়ে আমাদের ইজি হইতো অঙ্কটা। আচ্ছা, আমি তোমাদের জন্য অঙ্কটা ইজি করে দিই। তো তাহলে তোমাদের জন্য গুণ ভাগ এতগুলো করা লাগবে না। তাহলে দেখো আমরা এত কিছু না করি, তাহলে তাহলে আমি যত পারবো তোমাদের জন্য অঙ্কটা ইজি করে দেবো। এখানে আমাদের যেহেতু কেটে গেছে, তাহলে এইখানে দেখো আমাদের এখানে থাকবে কত 5। তাহলে দেখো আমরা যেটা এইভাবে লিখতে পারি যে 45,000 গুণন 5 = 15 ইন্টু কিউ স্কোয়ার মাইনাস কত কিউ স্কোয়ার মাইনাস 5। ঠিক আছে, কিউ স্কোয়ার মাইনাস 5। ঠিক আছে, আচ্ছা, আমরা কিন্তু এখানে কি করতে পারবো, এই 15 দিয়ে এটাকে যদি আগেই আমরা ভাগ করে নেই, দেখো এখানে কত হবে, আগে যদি আমরা 15টাকে এই দিকে যদি নিয়ে আসি আর কি, তো আমরা আর গুণ করলাম। ঠিক আছে, এই 15কে কোথায় নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলাম, 15কে এর নিচে নিয়ে আসলাম, আর কিউ মাইনাস 15 5 কিউ এটাকে নিয়ে গেলাম ওই পাশে। ঠিক আছে, এই এই অংশটা। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা কি করলাম, আমাদের কাটাকাটির সুবিধার্থে 15কে নিয়ে আসলাম নিচে, তাহলে 15কে টেনে নিচে নিয়ে আসলাম, আর কিউ ইন্টু 5 মাইনাস কিউ মাইনাস 5, এটা কিউ স্কোয়ার 5 কিউ, এটাকে আমরা নিয়ে গেলাম ডান পাশে। এখন যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে 3×15, 3×5 = 15, অথবা 3×5 = 15 না কেটে এখানেই কাটতে পারি আমরা। দেখো 3×15 = 45, 3×15 = 45, আর 2টা শূন্য, 3টা শূন্য, আর 3×5 = 15, তাহলে 15,000। 15,000 = কিউ স্কোয়ার মাইনাস 5 কিউ। ঠিক আছে, এরপর তখন আমরা যে কাজটা করছি এবার আবার ঠিক সেম কাজটাই করব। সেটা হচ্ছে কি কিউ স্কোয়ার মাইনাস 5 কিউ মাইনাস 15,000 = 0। তাহলে এবার আমরা কি করব, এই 15,000কে এমন দুইটা সংখ্যায় বিভক্ত করব, যে দুইটা সংখ্যা মানে এমন দুইটা সংখ্যা দিয়ে এমন দুইটা উৎপাদকে বিশ্লেষণ করব এই 15,000কে, যে দুটি গুণ করে কত হবে 5 হবে, যে দুটা বিয়োগ করে 5 হবে। যেহেতু কি আছে এখানে মাইনাস আছে, যে দুটা বিয়োগ করে তোমার বিয়োগ করে শুধু 5 হবে আর কি। ঠিক আছে, তো এটা আমরা মিডল টার্ম অ্যানালাইসিসে করেছিলাম।
তো যারা ক্যালকুলেটর হ্যাকস জানো, ক্যালকুলেটর হ্যাকস সম্পর্কে যাদের ধারণা আছে তারা সহজে এটা ক্যালকুলেটরে বের করে নিতে পারবা। আর যারা পারবা না তারা ম্যানুয়ালি করবা। তো এটা দেখো হবে কত, কিউ স্কোয়ার মানে 120 আর 125, 120 আর 125 গুণ করলে তোমার এটা হবে, ঠিক আছে। 120 থেকে 125 বাদ দিলে আবার কি হবে, তোমার 5 হবে। তাহলে আমরা এখানে বড়টার সামনে মাইনাস দেবো, 125 কিউ প্লাস 120 কিউ মাইনাস কত, 15,000। তো এগুলো যারা জানো ওরা উত্তর সরাসরি তোমরা এইভাবে লিখতে পারো। এইরকম যখন 1 থাকে তখন এরকম হয়, কিউ মাইনাস 125 আর এখানে হবে কিউ প্লাস 120। এইরকম ক্ষেত্রে কমন নিলে সরাসরি এটা হয়। অর্থাৎ যখন তোমরা এইরকম 1 থাকবে আর জিনিসটাকে এইভাবে সাজাবা তখন ইজিলি কিউ এর মান হবে এখানে মাইনাস থাকলে প্লাস 125, আর পরেরটা মানে এই দুইটাই মূল্য নিলে কিউ এর মান হবে। অর্থাৎ যে দুইটা ভেঙে আমরা পেলাম ওই দুইটাই মূলত কিউ এর মান হবে, যদি এখানে কি না থাকে, কোনো সংখ্যা না থাকে। মেনলি এইরকম ইকুয়েশনের ক্ষেত্রে আমি তোমাদের শর্টকাট বলতেছি কিউ এর মান কিভাবে হবে। মনে করো এখানে আছে তোমার এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি এক্স প্লাস ডি আছে। তো এইরকম ক্ষেত্রে সাধারণত মানে এইরকম যদি হয়, মিডল টার্ম অ্যানালাইসিস করার পর যদি এইরকম হয় সেক্ষেত্রেই কিন্তু এটা হবে। মানে নর্মালি তোমরা এইরকম একটা ইকুয়েশন দেখলা সেক্ষেত্রে কিন্তু হবে না মিডল টার্ম অ্যানালাইসিস করার পর। অর্থাৎ এই দুইটা গুণ করে যা হবে, অর্থাৎ এই দুইটা যোগ অথবা বিয়োগ করে যা হবে, এই দুইটা যোগ করে যা হবে সেই দুইটা, এই দুইটা গুণ করে যেন এই দুইটা, অথবা সহজ কথায় মিডিলের দুইটা গুণ করে যদি বাইরের দুইটার গুণফলের সমান হয়। অর্থাৎ সামনেরটা এবং পিছনেরটার গুণফল, অর্থাৎ এ ডি ইজ ইকুয়াল টু যদি বিসি হয় উইথ চিহ্ন, ঠিক আছে। এখানে এডি গুণ করলে মাইনাস এডি হবে আর বিসি গুণ করলে মাইনাস বিসি, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে এইরকম ফরম্যাট তোমাদেরকে ইজিলি একটা শর্টকাট শিখাইলাম। সেই শর্টকাটটা আছে যদি এইরকম কোনো ফরম্যাটে একটা ইকুয়েশন থাকে যে ইকুয়েশনের সামনেরটা এবং পিছনেরটা গুণ করে মাঝখানে দুইটার গুণফলের সমান মিলতেছে, তখন সরাসরি তোমার এক্স এর মান হবে কয়টা, এক্স এর মান হবে এখানে প্লাস মাইনাস থাকলে প্লাস বি বাই এ হবে, আর প্লাস থাকলে মাইনাস সি বাই এ হবে, ঠিক আছে। এটা একটা শর্টকাট, বুঝতে পারছো। এই শর্টকাটগুলো মাথায় রাখবা। এগুলো এই চ্যানেল রিলসেও এই বিভিন্ন ধরনের শর্টকাট দেওয়া আছে। তোমরা যদি রিলসগুলো তোমরা দেখো, আমাদের লেটস ট্রাই অ্যাগেইন নামক যে চ্যানেল আছে এখানে এই রিলসগুলো যদি তোমরা দেখো তাহলে এখানে বিভিন্ন ধরনের এই শর্টকাটগুলো পাবা, এই শর্টকাটটাও পাবা, ঠিক আছে। এখন দেখো তাহলে এখানে আমরা বুঝতে পারলাম এখানে 1 যেহেতু আছে তাহলে কিউ এর মান 125 হবে আর কিউ এর মান হবে মাইনাস 120। সেক্ষেত্রে আমরা যদি শর্টকাট না করি, আমরা যেহেতু এখানে ম্যাথোডোলজিক্যালি আগাইতেছি, তাহলে কিউ কমন নিলে হবে কিউ মাইনাস 125 আর এখানে প্লাস 120 কমন যাবে, তাহলে এখানে হবে কিউ থাকবে আর এখানে 125 হবে, তখন 125 আর 120 গুণ করে এটা 0 হয়েছিল। তাহলে কিউ মাইনাস 125 ইন্টু কিউ প্লাস 120 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কিউ সমান পাবো 125, এটা সমান যদি 0 হয়, আমরা জানি যে কোনো একটা 0 হয়, আর কিউ প্লাস 120 সমান যদি 0 হয় তাহলে কিউ সমান হবে মাইনাস 120। তাহলে আমরা জানি যে তোমার মানুষের সংখ্যা কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। সেক্ষেত্রে ডেফিনেটলি উত্তর কত হয়, 125, ঠিক আছে। উত্তর 125, এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা লিখে দিবা যেহেতু মানুষের সংখ্যা কি হয় না, কখনো ঋণাত্মক হয় না, এই জন্য এটা উত্তর হবে কত, 125। এখন দেখো এই সেম অঙ্কটাই যদি আমরা কি করি, এই একই অঙ্কটাকে যদি আমরা একটু অন্য প্রসেসে করতে চাই, আমরা তখন মাথা পিছু আইডিয়া করেছি, এবার আমরা মোট আইডিয়া করব, তাহলে কেমন হবে দেখো। তাহলে এবার আমরা মনে করি আমি মূলত ম্যাথের বেসিক তৈরি করতেছি, তোমরা পরীক্ষায় ভালো করবে, সামনে এক্সাম, এগুলো নিয়ে আমি খুব টেনশন করতেছি না। আমি করতেছি যে তোমাদের জন্য ম্যাথে একটা কি হয়, বেসিক তৈরি হয়, অর্থাৎ একটা অঙ্ককে যেন তোমরা ডাইনামিকভাবে সলভ করতে পারো, ঠিক আছে। ডেফিনেটলি এগুলো করলে তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় ভালো হবে। সাময়িক পরীক্ষাগুলোয় হয়তো বা একটুখানি কষ্ট হতে পারে, বই শেষ হতে সময় লাগতে পারে, আর তোমরা স্কিপ করবা যেগুলো মনে করে নেক্সট ভিডিওতে চলে যাবা। তো দেখো মনে করি যে এখানে আমরা তাহলে অন্য একটা প্রসেসে করব। মনে করি মোট সদস্য, মনে করি সদস্য সংখ্যা হচ্ছে কত, কিউ, আর জনপ্রতি চাঁদা, জনপ্রতি চাঁদা এখানে আমরা ধরে নেব, জনপ্রতি চাঁদা
সমান সমান চাঁদা দিয়েছিল, সেই জনপ্রতি চাঁদা আমরা তখন বের করে নিয়েছি 45 ভাগ কিউ। এবার আমরা জনপ্রতি চাঁদা কি এক্স ধরে নিলাম। তাহলে অতএব মোট চাঁদা কত হবে? মোট চাঁদা হবে কিউ এক্স, এটা আমরা সবাই জানি, এ সমান কিউ এক্স। এই বইয়ে সমীকরণে কিছু ডেভেলপ করা আছে। মানে একজনের চাঁদা যদি এক্স দেয় তাহলে কিউ জনের চাঁদা দেবে কত? কিউ এক্স। কিউ এক্স সমান দেওয়া আছে কত? 45,000। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? একটা ইকুয়েশন পেলাম। এরপর দেখো 5 জন চাঁদা না দিলে, 5 জন যদি চাঁদা না দেয়, 5 জন চাঁদা না দিলে জনপ্রতি চাঁদা, এবার জনপ্রতি চাঁদা কত হয় বলো তো? জনপ্রতি চাঁদা হবে, জনপ্রতি চাঁদা কিন্তু এবার হবে কত? এক্স মাইনাস এক্স প্লাস 15। ওরা বলে দিছে যে এবার জনপ্রতি চাঁদা কত? 15 টাকা বেড়ে গেছে। দেখো জনপ্রতি চাঁদা, অর্থাৎ এই 5 জন যখন চাঁদা দেয় নাই, তাতে 15 টাকা কি হয়ে গেছে? চাঁদা বৃদ্ধি পেয়েছে। 15 টাকা কি হয়েছে? চাঁদা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ জনপ্রতি চাঁদা এবার হয়েছে এত। তাহলে এবার মোট চাঁদা কত হবে? তাহলে মোট চাঁদা কত হবে? এবার একজনের চাঁদা এক্স প্লাস 15, আর জনসংখ্যা কত এবার বলো তো? এবার কিন্তু কিউ জন না, এবার কিউ মাইনাস 5, অর্থাৎ 5 জন তো চাঁদা দেয়নি। ঠিক আছে, তাহলে এবার জনসংখ্যা হচ্ছে কত? কিউ মাইনাস 5। তাহলে চাঁদা তো 5 জন দেয় নাই, তাহলে চাঁদা দিয়েছে কত? কিউ মাইনাস 5 জন। আর এক একজনের চাঁদা দিয়েছে কত? কিউ প্লাস 15। ঠিক আছে, তো এটাও ইকুয়াল টু কত হবে? মোট চাঁদার পরিমাণই হবে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছো? তাহলে মোট চাঁদা মানে হচ্ছে যতজন চাঁদা দিয়েছে আর প্রতিজন যত চাঁদা দিবে, প্রতিজন যত চাঁদা দিবে। তাহলে চাঁদা দিয়েছে এবার কিউ মাইনাস 15 জন, আর প্রতিজনে জনপ্রতি চাঁদা হয়েছে এক্স প্লাস 15। তাহলে এই দুটো গুণ করলে হবে 45,000। এখান থেকে আমরা 2 নম্বর ইকুয়েশন পেলাম। তো এই 2 নম্বর ইকুয়েশন আমরা না দিই, না দিয়ে বরং এখান থেকেই আমরা কি করি? ক্যালকুলেশন শুরু করি। ঠিক আছে, এখান থেকেই আমরা যদি ক্যালকুলেশন শুরু করি তাহলে কি হয় দেখো, এটা ইজি, এই প্রসেসটা একটু ইজি, ক্যালকুলেশনটা একই। দেখো কিউ আর এক্স গুণ করলে হবে কিউ এক্স, কিউ আর 15 যদি আমরা গুণ করি তাহলে 15 কিউ হবে। আবার কিউ আর এক্স যদি আমরা গুণ করি এখানে তাহলে কত হবে? আচ্ছা দেখো, তাহলে এখানে আমাদের 15 কিউ হবে, আর কত হবে দেখো? 15 কিউ মাইনাস 5x, -5x হবে। আর এখানে কত হবে দেখো? মাইনাস 5 15 75 ইজ ইকুয়াল টু 45,000। তাহলে এইটা একটা ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন আমরা দেখো 1 নং ইকুয়েশনে কিউ এক্স এর মান কত পেয়েছি? 1 নং ইকুয়েশন থেকে আমরা কিউ এক্স এর মান এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, কিউ এক্স এর মান আমরা 1 নং ইকুয়েশনে পেয়েছি 4500, অর্থাৎ 45,000। 45,000 প্লাস 15 কিউ মাইনাস 5x মাইনাস 75 ইজ ইকুয়াল টু 45,000। ঠিক আছে, এই 45,000 আর 45,000 আমরা কেটে দেবো। তাহলে এখানে আমরা লিখবো 1 নং হতে 1 নং দ্বারা। ঠিক আছে, তাহলে 1 নং দ্বারা যদি এটা আমরা করি তাহলে এখানে কত হবে দেখো? 15x মাইনাস 5x, এখান থেকে আমরা একটা এক্স এর মান বের করতে পারবো। তাহলে এখানে আমাদের কত দাঁড়াবে দেখো? আমরা এখান থেকে আমরা লিখতে পারতেছি 15 5 15 কিউ মাইনাস 5x মাইনাস 75 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো 1 নং থেকে আমরা দুইটা মান বসাবো। 1 নং থেকে আমরা যেমন এ কিউ এক্স এর মান বসিয়েছি, একইভাবে আমরা এক্স এর মানও বসিয়ে নেব। এক্স এর মান হবে কত? 45,000 মাইনাস ডিভাইডেড বাই কিউ। ঠিক আছে, তাহলে আমরা দুইটা মান এখানে বসাবো। তাহলে একটা মান বসাবো আমরা কত? 15 কিউ মাইনাস 1 নং থেকে আবার 5 কত হবে? 45,000 ডিভাইডেড বাই কিউ। ঠিক আছে, মাইনাস 75 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা 1 নং থেকে দুইটা মান বসাইলাম। তাহলে এখানে কোথা থেকে বসাইলাম? কিউ এক্স সমান 45,000, আবার এক্স সমান হবে কত?
45,000 ডিভাইডেড বাই কিউ। এই প্রসেসটা একটুখানি মনে হয় জটিল হয়ে গেল তোমাদের জন্য, তাহলে সেম ভাবে তোমরা কি করতে পারবা, ফার্দার আগাতে পারবা। তো এটা তোমরা আগাবা। তো এটা না করেও তোমরা আরো একটা কাজ করতে পারবা, এটা যদি তোমরা করো এটা মিলে যাবে। তো এটা না করে তোমরা আর একটা কাজ করতে পারবা। এই যে দেখো আমরা কিউ এক্স সমানও 45,000 পাইতেছি, আবার কি এই যে এই জিনিসটা সমানও কি পাইতেছি, 45,000 পাইতেছি। তাহলে আমরা কি করতে পারি, এভাবে লিখে দিতে পারি না যে কিউ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউ মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 15, এভাবেও তো লিখতে পারি। তাহলে আমরা এইভাবেও লিখতে পারি শর্ত মতে বা 1 ও 2 হতে, 1 ও 2 নং হতে যাই লেখো তোমরা, কিউ এক্স সমান হবে কি এক্স প্লাস 15 ইন্টু কিউ মাইনাস 5, এভাবেও কিন্তু লিখতে পারো। এটা যদি লেখো তাহলে এখানে হবে দেখো কিউ এক্স ইজ ইকুয়াল টু এক্স আর কিউ যদি তোমরা গুণ করো তাহলে হবে কিউ এক্স মাইনাস 5x প্লাস 15 কিউ মাইনাস 5 15 75। এবার দেখো উভয় পক্ষ থেকে দেখো কিউ এক্স কাটা গেল। অতএব আমরা লিখতে পারবো এখানে কত 15 কিউ, অনেক যদি সাজিয়ে লিখি তাহলে 15 কিউ মাইনাস 5x মাইনাস 75 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা কিন্তু ওই সেম ইকুয়েশন এখানে দেখো 15 কিউ মাইনাস 5x ডিভাইড মাইনাস 75 সমান 0, এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, এই সেম ইকুয়েশনটা এবার কিন্তু আমরা কি খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। দেখো সেম প্রসেসে এবার কি খুব তাড়াতাড়ি এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। তাহলে এটা তোমরা আরো ইজিলি করতে পারো, তাহলে এটাও করতে পারো। এরপর তোমরা কি করবা, 1 নং থেকে এক্স এর বা কিউ এর যে কোনো একটার মান এখানে বসিয়ে দেবা। আমি এখানে যেরকম করে বসিয়েছি এই যে এইটা, ঠিক আছে, এইটা এই জিনিসটা তোমরা আবার সেম ভাবে এইটা করবা। এখন দেখো আমরা এই অঙ্কগুলো মাল্টিপল ভাবে করতে পারি, এই অঙ্কগুলো কি করতে পারি মাল্টিপল ভাবে করতে পারি। আমাদের হাতে ইকুয়েশন আছে কিউ এক্স সমান কত 4500 আর কিউ প্লাস এক্স প্লাস 15 কিউ মাইনাস 5 ইজ ইকুয়াল টু 4500, এটা একটা ইকুয়েশন। আর এই যে নতুন এই একটা ইকুয়েশন আমরা পেলাম। তাহলে আমরা এই ইকুয়েশনটা একটুখানি জটিল, এটা বাদ দিব, ঠিক আছে। এই ইকুয়েশনটা আমরা আর যাব না, এই ইকুয়েশনে না গিয়ে আমরা এখন এই যে আমাদের যে নতুন এই ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনে অথবা এই একটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনকে এখন আমরা সলভ করব। তো আমি ওখানে দেখালাম যে এখান থেকে এক্স এর মান বের করে যদি আমরা এখানে বসাই তাহলে একটা হতে পারে। আবার আমরা কি করতে পারি, এইখান থেকে এক্স এর মান বের করেও এখানে বসাতে পারি, আসছি উইশ তোমাদের ইচ্ছা। তো আমি ওইখানে দেখিয়েছি কি এক্স এর মান বের করে এখানে বসাইয়া এখানে গিয়ে আবার লসাগু করে গুণ টুন করে এটা করতে হবে। তো ওটার চেয়ে এটা বেশি ইজি হবে যদি আমরা এই ইকুয়েশন থেকে এক্স এর মান বের করি ওখানে বসাই। তাহলে এই ইকুয়েশনে দেখো 5x সমান কত হবে। তো আমরা কি করলাম 5xটাকে সমান চিহ্নের মানে 5xকে সমান চিহ্নের এই দিকে নিয়ে গেলাম, আর এই দুটাকে সমান চিহ্নের যেই দিকে আছে সেই দিকে রেখে দিলাম, অর্থাৎ 5q মাইনাস কত 75, ঠিক আছে, 5q মাইনাস 75 আমরা রেখে দিলাম। এখন যদি আমরা এটা করতে চাই, এখন দেখো তোমরা সমান এরপর এক্স সমান কত হবে, দেখো আমরা যদি এখানে 5 কমন নেই তাহলে হবে কিন্তু 3q মাইনাস 5 দিয়ে ভাগ করলে কত হয় উভয় পক্ষে, এখানে যদি আমরা 5 দিয়ে দুইটাকে ভাগ করি তাহলে 3q হবে আর এখানে 15 হবে। তাহলে 3q মাইনাস 15, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেলাম কত 3q মাইনাস 15। বুঝতে পারছো, কিউ এর মান 3q মাইনাস 15 আমরা পেয়ে গেলাম। এই যে কিউ এর মানটা এক্স এর যে মানটা আমরা পেলাম 3q মাইনাস 15, এটাকে এবার আমরা কি করবো 2 নঙে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে অত এই সর্বপ্রথম যে আমরা 1 নং পেয়েছিলাম এই 1 নঙে আমরা কি বসিয়ে দেবো। তো এটা 2 নং ছিল, আমরা এখানে লিখেছিলাম যে 1 ও 2 হতে পাই, মাঝখানে এইটা তোমরা করবা না, এটা একটু করলে তোমাদের জন্য জটিল হবে। এটাও হবে প্রত্যেক মানে সবভাবেই হবে, যারা বুঝতে পারছো তারা বুঝতেই পারছো। একটা এই দুইটা ইকুয়েশন যদি আমাদের হাতে থাকে আমরা দুইটা ইকুয়েশনকে অনেক প্রসেসে সলভ করতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে একটা সলভ করলাম। তো এইবার এক্স এর মান আমরা কি করব, এক্স সমান 3q মাইনাস 5 15
এটা কত বসাই? 1 নং-এ বসাই। 1 নং-এ বসাই, অথবা লিখবে যে 1 নং-এ x সমান 3q মাইনাস 15 বসাই। এটাই বেটার। 1 নং-এ 3q x সমান 3q মাইনাস 15 বসাই, এটা লিখবা, তাহলে এটা আরো মোর শুনতে ভালো লাগবে। তো এটা যদি বসাই তাহলে আমাদের q ইন্টু এক্স, এক্স এর মান হচ্ছে কত? রাইস কিউ মাইনাস 15। তো তখন আমরা আগের অঙ্কে জনসংখ্যা এক্স ধরেছিলাম, এবার কিউ ধরেছি, এই জন্য এবার ইকুয়েশনগুলো আমাদের কিউ এর সাপেক্ষে আসলো। ঠিক আছে, এবার ইকুয়েশনগুলো আমাদের কার সাপেক্ষে আসলো? কিউ এর সাপেক্ষে আসলো। এরপর দেখো 3q স্কোয়ার হবে মাইনাস 15q হবে। আর এখানে আমরা যদি এটাকে ইকুয়েশনটাকে যদি আমরা কি করি, 45,000কে যদি ডান পাশে বাম পাশে নিয়ে আসি তাহলে কিন্তু এটা সমান 0 হবে। এখন সেম দেখো আগের আমরা যে অঙ্ক করেছি সেম ইকুয়েশনই কিন্তু চলে আসছে। এবার 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিউ স্কোয়ার মাইনাস 5q মাইনাস 15,000, ঠিক আছে, 15,000 হবে। এখন আমরা কি করব, এটাকে মিডল টার্ম করবো। মিডল টার্ম অ্যানালাইসিস করে কিউ স্কোয়ার মাইনাস কত হলো 125q প্লাস 120q মাইনাস 15,000, ঠিক আছে। তাহলে এখন দেখো ওই যে সেম শর্টকাট, তাহলে এইটার এটা গুণ করে যা আছে আমরা তো ওইভাবে করলাম। তাহলে এখানে 1 আছে, তাহলে কিউ এর মান কি হবে? এখানে সমান 125 হবে। আর এখান থেকে পাবো কিউ সমান মাইনাস 120 পাবো, ঠিক আছে। এখানে প্লাস আছে এই জন্য 120 হবে, মাইনাস 120 হবে। তাহলে মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই প্রসেসে, তাহলে দুই প্রসেসেই আমরা কি অঙ্কটা শিখলাম। তো আশা করি তোমাদের এগুলো কাজে লাগতেছে। ম্যাথে যাদের একটুখানি গ্যাপ ছিল বা ইকুয়েশনের মারপ্যাচগুলো কম বুঝতে পারো, তারা হয়তো বুঝতে কষ্ট হলেও তোমরা যাদের আবার অল্প একটু সমস্যা ছিল তাদের সমস্যাগুলো কি হতে পারে, আমি মনে করি যে তাদের সমস্যাগুলো আস্তে আস্তে দূর হচ্ছে। তার কারণ আমরা যত বেশি ইকুয়েশন নিয়ে কাজ করব তত বেশি আমাদের কি হবে, এই ইকুয়েশন সম্পর্কিত জটিলতাগুলো আস্তে আস্তে দূর হবে, ঠিক আছে। এখন দেখো উদাহরণ 35 নম্বর অঙ্ক। এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটা সহজে করা যায়, শর্টকাট আছে। এই অঙ্কগুলো পরীক্ষায়, চাকরির পরীক্ষায় মেনলি আসে এগুলি। তো তোমরা দেখো এখানে কি বলছে, যে রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 15 দিনে করতে পারে। শফিক কয় কাজ 15 দিনে করতে পারে? তারা যদি একত্রে কাজটি করে তাহলে তাদের শেষ করতে কতদিন লাগবে? তারা যদি কাজটি দুইজনে কি করে, একসাথে একসাথে করে তাহলে কতদিন লাগবে, ঠিক আছে। তাহলে এই অঙ্ক করার জন্য আমরা প্রথমে লিখবো যে শফিক একদিনে, মানে দুইজনে একদিনে কতটুকু করে। তাহলে আমরা লিখবো যে রফিক একদিনে করে, একদিনে করে মোট কাজ 1 অংশ। আমরা ধরে নেব মোট কাজ 1 অংশ। মোট কাজ কত? এগুলো অঙ্কের ক্ষেত্রে যখনই অংশ থাকবে মোট কাজকে আমরা ধরবো কি 1 অংশ। অবশ্যই ধরে নিতে হবে এটা মোট কাজ আমাদের 1 অংশ। তাহলে রফিক একদিনে করে কত? তাহলে 10 দিনে যদি 1 অংশ করে তাহলে একদিনে করবে কি, ওই কাজের 10 ভাগের 1 ভাগ করবে সে। ডেফিনেটলি তাই নাকি, 10 ভাগের 1 ভাগ করবে। একইভাবে শফিক একদিনে কতটুকু করবে, ওই কাজের 1 ভাগ 15 অংশ। 15 দিনে সে পুরোটাই করে, তাহলে একদিনে কি ওই কাজের 15 অংশের 1 ভাগ করবে। তাহলে দুইজনে যদি একসাথে কাজ করে, তাহলে দুইজনে একসাথে একদিনে করে। তাহলে একসাথে যদি তারা একদিনে করে তাহলে কতটুকু কাজ করবে? তাহলে এই দুটোই যোগ হবে, তাই না? একদিনে এত অংশ করে, তাহলে কাজটার দুইজনে যদি একসাথে কাজ করে তাহলে ও করবে 1/10 অংশ, ই করবে 1/15 অংশ। তাহলে মোট কাজটার কত হবে? এত অংশ কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে হবে 30 হচ্ছে লসাগু, 2 যোগ 3, মানে উল্টা 3 যোগ 2 হবে আর কি। তাহলে এটা হয়ে যাবে 3 আর এটা হবে 2, ঠিক আছে। 10 দিয়ে 3কে ভাগ দিলে, 30কে ভাগ দিলে 3, তাহলে হচ্ছে কত 5/30 ইজ ইকুয়াল টু 1/6। তাহলে 1/6 অংশ কি, তাহলে এতটুকু কাজ তারা একদিনে করবে, ঠিক আছে। এখন যদি আমরা এরকম, তাহলে এতটুকু অংশ তারা কি করবে, একদিনে করবে। তাহলে আমরা এখন ঐকিক নিয়মে করতে পারি, বা তাদের মোট কাজ করতে যদি n দিন লাগে তাহলে এখন আমরা লিখতে পারবো কি, মোট কাজ করতে যদি, তাহলে মোট কাজে যদি মোট n দিন লাগলে, দুইজনে যদি একসাথে কাজ করে তাহলে যদি সেটা কি লাগে, n দিন লাগে, n দিন সময় যদি লাগে, তাহলে আমরা কি বলতে পারবো, n ইন্টু 1/6 ইজ ইকুয়াল টু কি 1।
মোট কাজে এক অংশ, একদিনে করে এত, তাহলে কি, তাহলে এন দিনে যদি কাজ করতে যদি এন দিন সময় লাগে, তাহলে তাহলে এটা সমান কি হবে, 1 হবে, তাহলে এন সমান হবে 6। অথবা আমরা ঐকিক নিয়মে করতে পারি যে 1/6 অংশ কাজ করে একদিনে, অতএব এক অংশ কাজ করে 1/6, অর্থাৎ মানে ভাগ উল্টে কেন, এককে 1/6 দ্বারা ভাগ করতে হবে, এটা আমরা জানি ঐকিক নিয়মে। তাহলে এটা ভাগ উল্টে কি হবে, গুণ হয়ে যাবে 6 দিন। ঠিক আছে, তো যেমন খুশি যেভাবে খুশি সেভাবে কি তোমরা করতে পারো। আবার আমরা এখানে ঐকিক নিয়ম এবং বীজগণিত কি করলাম, দুইটাকে মিক্স করে ফেললাম। আবার যদি আমরা কি করি, এখানে পিওর বীজগাণিতিক ইকুয়েশন ইউজ করে করার চেষ্টা করি, তাহলে কি হবে, এবার যদি আমরা পিওর মানে তোমাদের যে বীজগাণিতিক যে ইকুয়েশন আছে সেটা যদি ইউজ করে আমরা করি, তাহলে সাধারণত জেনারেলি বীজগাণিতিক ইকুয়েশন শেষ করে যখন আমরা অঙ্কটা করি তখন আমরা কি বের করি, ফাইনাল যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটাকে আগে ধরে নেই। তাহলে মনে করি একত্রে ডি দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। ঠিক আছে, আমি তাহলে বিকল্প, ঠিক আছে, তাহলে বিকল্প হচ্ছে কি, মনে করি তারা একত্রে ডি দিনে কাজটি সম্পন্ন করবে। ঠিক আছে, তাহলে অতএব ডি দিনে রফিকের কাজ সমান কত হবে, ডি ডিভাইডেড বাই কত হবে, 10 হবে, তাই না? তার কারণ রফিক একদিনে করে 10 দিনে করে এক অংশ, একদিনে করে 1/10 অংশ, তাহলে ডি দিনে করবে কত, D/10 অংশ। আর শফিক, তাহলে ডি দিনে শফিকের কাজ, ডি দিনে শফিকের কাজ কত হবে, D/15 অংশ। ঠিক আছে, তো D/15 অংশ কাজ করবে সে, একদিনে করে 1/15 আমরা করে ফেলেছি। একদিনে কতটুকু করে তোমরা চাইলে এইটুকু করতে পারো, রফিক একদিনে করে 1/10 অংশ, অতএব রফিক ডি দিনে করে, তাহলে ডি দিয়ে গুণ হবে, আবার শফিক একদিনে করে। ঠিক আছে, এগুলো তোমরা করতে পারো, আর যারা বুঝো তারা এমনিতেই বুঝতে পারবা। ঠিক আছে, অথবা তোমরা ঐকিক নিয়মে করে নিবা। তাহলে এখন ডি দিনে যেহেতু কাজ করে, তাহলে শর্ত মতে এই দুইজনের শর্ত মতে তাহলে কি হবে, এই দুইটা কাজ মিলে কত হবে, পুরো কাজ হয়ে যাবে না? তাহলে আমরা লিখতে পারবো কি, D/10 প্লাস D/15 ইজ ইকুয়াল টু 1। এটা যদি হয় তাহলে এখন আমরা ইজিলি কি করতে পারবো, এটা বের করে নিতে পারবো। তাহলে একই হবে কি, এটা এখানে হবে 30 হবে, এখানে 3D প্লাস 2D ইজ ইকুয়াল টু 1, তাহলে 5D ইজ ইকুয়াল টু হবে 30, তাহলে D ইজ ইকুয়াল টু হবে 6। ঠিক আছে, তাহলে দেখো অতএব মোট দিন কত হলো, 6 বের হয়ে গেল। তো এভাবে কি তোমরা অঙ্কটা করতে পারো। ধরো আমরা বিভিন্নভাবে এক একটা অঙ্ক করতে পারি। তো এই অঙ্কে যাদের দক্ষতা ভালো তারা, আমি মনে করি যে তারা ডেফিনেটলি কি ম্যাথমেটিক্সে ভালো, লজিকে ভালো। এখন দেখো আমরা উদাহরণ 36 নম্বর অঙ্ক দেখব। উদাহরণ 36-এ কি আছে, একজন মাঝি স্রোতের প্রতিকূলে টি ঘন্টায় x কিলোমিটার যেতে পারে, আর স্রোতের অনুকূলে ওই পথ যেতে লাগে তার t2 ঘন্টায়। তাহলে নৌকার বেগ ও স্রোতের বেগ কত? তাহলে আমরা এইখান থেকে আগে আমরা বের করে নেই যে স্রোতের প্রতিকূলে, অর্থাৎ প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে তার বেগ কত হবে। তাহলে বেগ ভি সমান আমরা জানি কি S/T, S/ কি হবে টি। স্রোতের প্রতিকূলে বেগ আমরা প্রতীক না লিখে ভি সমান S/T জানি আমরা। তাহলে এক্স আছে ডিস্টেন্স কত, ডিস্টেন্স আছে x কিলোমিটার, আর অতিক্রান্ত দূরত্ব আর টাইম কত t1। আবার অনুকূলে বেগ তার কত, অনুকূলে বেগ দেখো ওই একই দূরত্ব, তাহলে দূরত্ব হচ্ছে x আর সময় এবার কত t2, সময় কত t2। এটা আমরা বুঝলাম যে অনুকূলে বেগ এটা আর প্রতিকূলে বেগ এটা। এখন আমরা মনে করি নৌকার বেগ কত ইউ, আর স্রোতের বেগ হচ্ছে ভি। নৌকার বেগ যদি ইউ হয় আর স্রোতের বেগ যদি ভি হয়, তাহলে অনুকূলে বেগ কত হবে। অতএব অনুকূলে
বেগ আমরা জানি অনুকূলে বেগ হলে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়, তাহলে আমরা লিখতে পারি এটা এক্স বাই কি হবে T1। আর প্রতিকূলে বেগ কত হবে? প্রতিকূলে বেগ আমরা জানি নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করতে হয়, তার কারণ নৌকা যাচ্ছে এইদিকে, স্রোত আসতেছে উল্টা দিকে, তাহলে কি হলে বিয়োগ করতে হবে, এগুলো আমরা জানি। তাহলে এক্স ডিভাইডেড বাই T2। এখান থেকে আমরা এক্স এবং টি এর সাপেক্ষে ইউ এবং ভি এর মান বের করতে পারবো। এবার এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা যোগ করি, বিয়োগ হ্যাঁ যোগ যদি করি তাহলে ভি ভি কেটে যাবে, তাহলে আমরা লিখতে পারবো টোয়াইস ইউ ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই T1 প্লাস এক্স ডিভাইডেড বাই T2। তাহলে এরপর যদি আমরা T1 আর T2 কমন নেই, তো T1 T2 কমন নিলে এখানে কি হবে এক্স T2 প্লাস এক্স T1 হবে, ঠিক আছে। এরপর যদি আমরা আবার এখান থেকে এক্স কমন নেই, তাহলে আমরা লিখতে পারবো কি T1 T2 ডিভাইডেড বাই T1 প্লাস T2 ইন্টু এক্স। এক্স কমন নিয়ে বাইরে নিয়ে গেলাম, তাহলে ইউ সমান আমাদের জেনারেলি হবে কি তাহলে 2x T1 T2 ডিভাইডেড বাই T1 প্লাস T2। তাহলে এটা হলো কি আমাদের ইউ এর মান। একইভাবে এবার যদি আমরা এই ইকুয়েশন দুটাকে বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কি হবে ইউ মাইনাস ভি ইজ ইকুয়াল টু এক্স বাই T1 আর ইউ প্লাস, এখানে কি আমি ঠিক লিখলাম? না, এখানে একটুখানি গোলমাল হয়ে গেছে, এখানে 2 হইতো আর এখানে 1 হইতো, ঠিক আছে। অঙ্কের উত্তর ঠিক আছে, জাস্ট লিখতে গিয়ে আমি কি করে ফেলেছি, ভুল করে ফেলেছি, ঠিক আছে, এটা হবে ওকে। তাহলে এখানে যদি আমরা এবার বিয়োগ করি, তাহলে বিয়োগ করার ক্ষেত্রে আমি কি করলাম, তো এইখানে দেখো তাহলে ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু এখানে হবে এক্স T2 হবে, আর ইউ মাইনাস ভি ইজ ইকুয়াল টু হবে এক্স বাই T1। এখানে যদি এবার আমরা বিয়োগ করি, তাহলে এটা বিয়োগ হবে, এটা মাইনাস হবে, আর এটা হয়ে যাবে মাইনাস, এটা প্লাস হবে, ঠিক আছে। ইউ আর ইউ কেটে যাবে, তাহলে এখানে হবে আমাদের টোয়াইস ভি। টোয়াইস ভি সমান আমরা যদি এখানে বিয়োগ করি, তাহলে এক্স ডিভাইডেড বাই T2 এক্স ডিভাইডেড বাই T2 মাইনাস এক্স ডিভাইডেড বাই T1। তাহলে এইখানে আমাদের একটু লিখতে ভুল করছি, এখানে উপরে হবে প্লাস, উপরে হবে T1 প্লাস T2 আর নিচে হবে ইনটু, হ্যাঁ ঠিক আছে। তো এখানে দেখো, তাহলে আমাদের দেখো এখানে যদি আমরা এখানে বিয়োগ করি সেম ভাবেই, তাহলে T1 T2 তাহলে হবে XT1 মাইনাস XT2। এক্স যদি আমরা কমন নেই তাহলে হবে কি T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 T2, ঠিক আছে, T1 T2। এরপর তাহলে আমাদের ভি কত হবে, তাহলে একইভাবে নিচে চলে আসবে, তাহলে এক্স ডিভাইডেড বাই টোয়াইস T1 T2 ইন্টু কি T1 মাইনাস T2। তাহলে ওখানেও তাই, ওখানে 2টা আমি ভুল করে উপরে দিয়েছি, টিটা হবে নিচে, টিটা হবে কোথায় নিচে। তো সেম 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 অ্যান্সার আসছে। তো উত্তরটা শুধু সাজানোটা একটু আমরা এইভাবে সাজাইতে পারি, এক্স ডিভাইড বাই T1 T2 T1 মাইনাস T2, অর্থাৎ যেভাবে সাজাও এটা কোনো বিষয় না, একরকম করে সাজালেই হবে, তো সাজানো কথা, ঠিক আছে। তো এটাই হবে কি মেইনলি অ্যান্সার। এবার দেখো আমরা 37 নম্বর অঙ্ক দেখবো। 37 নম্বর অঙ্কে বলছে, এটা উদাহরণের যে চৌবাচ্চার অঙ্ক আছে ওটার চেয়ে ইজি। একটি নল 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। তাহলে সে প্রতি মিনিটে কত লিটার পানি বের করে দেয়? 14 লিটার পানি বের করে দেয়। আর চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল যদি একসাথে পূর্ণ ছেড়ে দেওয়া হয়, তাহলে চৌবাচ্চাটি
কয় মিনিটে পূর্ণ হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে মনে করি চৌবাচ্চাটিতে যেহেতু কত লিটার পানি আমরা ওইভাবেই করি, তাহলে মনে করি চৌবাচ্চাটিতে মোট পানি ধরে, কয় লিটার, এক্স লিটার। কয় লিটার? এক্স লিটার। তাহলে আমরা এবার বীজগাণিতিকভাবে করি, এরপর তোমার পাটিগণিতের নিয়মেও আমরা দেখবো অঙ্কটা। মোট পানি ধরে এক্স লিটার, যদি এক্স লিটার তাহলে সেক্ষেত্রে আমরা এক্স সমান কি বলতে পারি? তাহলে শর্ত মতে আমরা বলতে পারি কি, শর্ত মতে এক্স ইজ ইকুয়াল টু প্রতি মিনিটে সে কি করতে পারে, একটি নল 12 মিনিটে চৌবাচ্চাটাকে কি করতে পারে, সে পানি পূর্ণ করতে পারে, এবং আর সে প্রতি মিনিটে কতটুকু পানি বের করে দেয় সেটা আমরা জানি না। তাহলে সে প্রতি মিনিটে পানি বের করি, যদি ওটাও ধরি নাই আমরা, তাহলে আমরা যদি ধরি যে প্রতি মিনিটে মনে করো যে ওয়াই পরিমাণ পানি কি করে চৌবাচ্চাটিতে প্রবেশ করে, প্রতি মিনিটে যেহেতু কতটুকু পানি বের হয় প্রবেশ করে সেটা দেওয়া নেই, তো শুধু বলতে যে 12 মিনিটে সে কি করে চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অথবা আমরা এইভাবে লিখতে পারি যে, আচ্ছা ধরি এইভাবে লিখে যে মোট পানি ধরে এক্স লিটার, আর প্রতি মিনিটে প্রথম নল প্রতি মিনিটে পানি তোলে কতটুকু, ওয়াই লিটার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কি, প্রথম নল যদি প্রতি মিনিটে ওয়াই লিটার পানি তুলে, তাহলে আমরা লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু 12 ওয়াই, তাই কিনা? তাহলে সে 12 মিনিটে কত ফুল করে ফেলবে ট্যাঙ্কি। আচ্ছা, ভালো কথা। এরপর দ্বিতীয় চৌবাচ্চার কথা, দ্বিতীয় নল কি বলছে যে প্রতি মিনিটে সে 14 লিটার পানি বের করে দেয়। ঠিক আছে, প্রতি মিনিটে সে কি করে 14 লিটার পানি বের করে দেয়। তাহলে প্রতি মিনিটে যদি সে 14 লিটার পানি বের করে দেয়, তাহলে মোট 96 মিনিটে সে কতটুকু পানি বের করে? তাহলে দ্বিতীয় নলটি 96 মিনিটে পানি বের করে কত, 96 ইন্টু 14 লিটার। ঠিক আছে, 14 লিটার। আর প্রথম নলটি 96 মিনিটে পানি পূর্ণ করবে কতটুকু? আবার প্রথম নলটি 96 মিনিটে পানি পূর্ণ করবে কতটুকু, 96 ওয়াই লিটার। তাহলে আমরা বলতে পারবো কি, আমরা বলতে পারবো এই পানি প্রবেশ করবে এতটুকু, আর এই মিনিটে বের করবে এতটুকু, তাহলে এই দুইটার বিয়োগফল কয় লিটার হবে? ফলাফল কি হবে? ফলাফল ট্যাঙ্কিটা পূর্ণ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি 96 ওয়াই মাইনাস 96 গুণন 14 ইজ ইকুয়াল টু এক্স। বুঝতে পারছো, তাই কিনা? তাহলে আমরা এটা বলতে পারবো। এটা এই জিনিসটা বুঝতে পারার অসুবিধা আছে যে 96 মিনিটে দুইটা নলি একসাথে চলছে 96 মিনিট। তাহলে 96 মিনিটে প্রথম নল পানি ঢুকাইছে কতটুকু, 96 ওয়াই লিটার, আর দ্বিতীয় নল পানি বের করছে কতটুকু, 96 ইন্টু 14 লিটার, তাই কিনা? তাহলে ফলাফল কি হয়েছে, এই এতগুলো ঢুকাইছে অতগুলো বের করছে, বের করে ফলাফল হচ্ছে চৌবাচ্চাটা পূর্ণ হয়ে গেছে। চৌবাচ্চাটা কি হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ মোট এই দুইটা করে কত লিটার হয়েছে, এক্স লিটার হয়েছে। এখন আমরা এখান থেকে কি করবো, এক্স বা ওয়াই যে কোনো একটা মান ক্যালকুলেশন করতে পারবো ইজিলি। তাহলে আমরা এখানে লিখবো যে শর্ত মতে এরা, তাহলে 96 ওয়াই মাইনাস 96 ইন্টু 14 মাইনাস এক্স, এক্স মানে আবার 12 ওয়াই, এক্স মানে আবার কি 12 ওয়াই ইজ ইকুয়াল টু 0, অথবা 96 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে এটা হয় 84 ওয়াই ইজ ইকুয়াল টু 96 ইন্টু 4, তাহলে 400, তাহলে 300 কত হবে, 86 হবে, 388, 4 24 না 376 হবে, কত হবে,
76, 424, 424, 424, হ্যাঁ 424-এর 424, নাকি হিসাব করি আমরা। 424 হাতে 2, 4 লং 36 আর 2 38। আচ্ছা, তাহলে 384 এলো। 4 লং, হ্যাঁ 4 লং 36, তাহলে 384 হলো। ঠিক আছে, তো এখন এখান থেকে আমরা y বের করতে পারবো। y ইজ ইকুয়াল টু 384 ভাগ 84। 384, 96 থেকে 12 বাদ দিলে আসলে 84 হয় না, আসলে হয় 74। 74 না, আচ্ছা আমরা হিসাব করি। 96 মাইনাস 12, হ্যাঁ 84 হবে। 384-কে 84 দিয়ে ভাগ করতে হবে। 384 ভাগ 84 অর্থাৎ 4.57 লিটার। যাই হোক, আই মেক দ্য মিস্টেকস অ্যাগেইন। তো এখানে 14 হবে, তো আসলে আমাদের তাহলে এখানে 96 গুণন 14 আর কি, 96 গুণন 14, তাহলে এখানে হবে 1344। ঠিক আছে, 1344। এই 1344-কে যদি আমরা 84 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 16। তাহলে y সমান হচ্ছে 16। এ প্রতি মিনিটে কতটুকু পানি তুলবে? 16। অতএব x ইজ ইকুয়াল টু হবে কত? 12 ইন্টু 16। x এর মান ছিল 12y, তাহলে এটা হবে কত? 192। অর্থাৎ পাত্রে কত লিটার পানি ধরবে? টোটাল 192 লিটার পানি ধরবে। ঠিক আছে, তো এই অঙ্কটা এরকম করে হলো, বুঝতে পারছো? আবার আমরা এটাকে অন্যভাবেও করতে পারি যে, ঠিক আছে, আমরা অন্যভাবেও করতে পারি যে পুরা নল আমরা ধরতে পারি 1 অংশ। ঠিক আছে, পুরো নল, তাহলে আমরা এইভাবে করতে পারি, ধরি পুরো ট্যাঙ্কি 1 অংশ। এটা ঐকিক নিয়মের ক্ষেত্রে যদি আমরা করি তাহলে পুরো ট্যাঙ্ক কত? 1 অংশ। 1 অংশ, ঠিক আছে। পুরো ট্যাঙ্ক যদি 1 অংশ হয় তাহলে 12 মিনিটে পূর্ণ হয়। তাহলে 12 মিনিটে পূর্ণ হবে কতটুকু? 1/12 অংশ। এটা কত? প্রথম নল দ্বারা। তাহলে প্রথম নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হবে কত? 1 অংশ। আর 12 মিনিটে না, 1 মিনিটে, 1 মিনিটে পূর্ণ হয়। প্রথম নল 12 মিনিটে এটা ফুল করে ফেলে। প্রথম নল কি করে? 12 মিনিটে এটি, দেখো প্রথম নল 12 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে ফেলতে পারে। তাহলে প্রথম নল 1 মিনিটে পূর্ণ করে কতটুকু? 1 মিনিটে পূর্ণ করে সে 1/12 অংশ। আর দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় কত অংশ পূর্ণ হবে তাহলে? ও 96 সে কি করে? দ্বিতীয় নল প্রতি মিনিটে সে 40 লিটার পানি বের করে দেয়। ঠিক আছে, তো এখানে x অংশ না ধরে আমাদেরকে x অংশ, 1 অংশ না ধরে x লিটার ধরে নিতে হবে। ঠিক আছে, টোটাল হচ্ছে x লিটার। তার কারণ দ্বিতীয় নলটা মূলত তোমাদের কত লিটার পানি পূর্ণ করে সেটা দেওয়া, খালি করে সেটা দেওয়া আছে। এখানে কিন্তু দেওয়া নাই যে সে কত অংশ খালি করে, ওখানে সরাসরি কত লিটার পানি সে তোলে সেটা দেওয়া আছে। তাহলে এত লিটার। তাহলে দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় কত লিটার? 14 লিটার। 1 মিনিটে সে কত লিটার পানি তোলে? 14 লিটার। ঠিক আছে, কয় লিটার? 14 লিটার। তাহলে দুটি নল একসাথে, দুটি নল একত্রে 1 মিনিটে পূর্ণ করে। দুটি নল দ্বারা একত্রে 1 মিনিটে পূর্ণ হয় কত? এই দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। ঠিক আছে, একত্রে তাহলে কত হচ্ছে? 14। তাহলে এত লিটার। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 2x + 28 লিটার। তাহলে এত লিটার। অতএব তাহলে এখন কি হবে? দুটি নল একত্রে 1 মিনিটে পূর্ণ করে এত লিটার, তাহলে তারা 96 মিনিটে পূর্ণ করবে কত লিটার, তাই না? অথবা আমরা এভাবে লিখতে পারি যে টোটাল হচ্ছে কত? x লিটার। টোটাল হচ্ছে x লিটার। তাহলে 96 মিনিটে, তাহলে
তাহলে আমরা ওখান থেকে বলতে পারি যে 96 দুটি নল একত্রে, আচ্ছা এটাই করি যে এক্স প্লাস 8/2 ইন্টু কি 96 ইজ ইকুয়াল টু কত হবে, শর্ত মতে আমরা লিখতে পারবো। তাহলে দুটি নল একত্রে যদি 1 মিনিটে এত টাকা পূরণ করে, তাহলে তারা 96 মিনিটে পূর্ণ করবে কি পুরো ট্যাঙ্কি, তাহলে সেটা সমান হবে এক্স। তাহলে এটা ঠিক আছে। তাহলে 1 মিনিটে তারা এতটুকু পূর্ণ করে, 96 মিনিটে পূর্ণ করবে এতটুকু, আর সেটা টোটাল হবে কার সমান, এক্স এর সমান হবে। তাহলে এটা যদি আমরা এবার হিসাব করি তাহলে আমাদের অঙ্কটা কি ইজিলি মিলে যাবে। তাহলে 96 এক্স প্লাস 96 ইন্টু কত 28 ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স, অথবা এখানে আমরা 2 দিয়ে আগে ভাগ করে নিতে পারি ইজিলি। 2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হবে, তোমার 48 হবে, ঠিক আছে 48 96। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে 48 দিয়ে যদি এবার গুণ করি তাহলে 48 এক্স প্লাস 48 ইন্টু 28 ইজ ইকুয়াল টু অনলি এক্স, ঠিক আছে। তো এটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে হবে কত 47 এক্স। আচ্ছা দেখো এখানে একটুখানি ভুল হয়ে গেছে, যে দুইটি নল একত্রে পূর্ণ করবে আসলে কি, এটা পূর্ণ না, দ্বিতীয় নল 1 মিনিটে খালি করে, দ্বিতীয় নল 1 মিনিটে কি করে খালি করে এত অংশ, সেক্ষেত্রে এটা মাইনাস হবে, ঠিক আছে। এটা কি হবে মাইনাস হবে, এটা কি হবে মাইনাস। দ্বিতীয় নল তার পূর্ণ করে না, দ্বিতীয় নল কি করে খালি করে, দ্বিতীয় নল খালি করে, এই জন্য হবে এক্স মাইনাস এটা হবে। তো এইখানেও কি হবে, এখানে এগুলো মাইনাস হবে, তাই তো বলি যে এগুলো হচ্ছে না কেন, তাহলে এখানে হবে কি মাইনাস, এখানেও হবে মাইনাস, তাহলে 28 গুণন 48 হবে, ঠিক আছে। তাহলে মাইনাস 28 গুণন 48, তাহলে 1300 হবে কত 44, 1344 ভাগ 47। যাই হোক এখানে এক্স ডিভাইডেড বাই 12 জায়গায় 2 লিখেছিলাম এখানে, যাই হোক এখানে অনেকগুলোই ভুল হয়েছে। তো 12 ইন্টু 14 হবে এখানে, 12 ইন্টু 14। তো ক্যালকুলেশনগুলো কেন জানি এখানে ভুল হয়ে গেছে, 12 ইন্টু 168, ঠিক আছে। 14 আর 12 গুণ করলে 168 হয়। তো এখানে 2 হবে না, হবে কত এখানে 12, আর এইখানে হবে কত 128 হবে না, এখানে হবে 168। তো এইখানে তাহলে এখানে যেহেতু 12 তাহলে হবে 8 12 93, ঠিক আছে। এখানে হবে 8 12 93। তো সেই হিসাবগুলো যদি এখানে আমরা আবার করি তাহলে 8 12 96, তাহলে এবার হবে কত 8x মাইনাস 168 গুণন 8, তাহলে 1344, 1300 কত 44 এখানে হবে, আর ইজ ইকুয়াল টু এক্স। এবার ঠিক আছে, তাহলে এবার যদি আমরা এক্স কে এইদিকে নিয়ে আসি তাহলে কি হবে 7x হবে ইজ ইকুয়াল টু, আর 1344কে ওইদিকে নিয়ে গেলে কত হবে এটা হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এবার ভাগ দিলে 192 হবে, 192 লিটার। দেখ এই অঙ্কটা এইভাবেই বেশি ইজি। তো আমার ক্যালকুলেশন ভুল করার কারণে হয়তো তোমাদের কাছে এটা কঠিন মনে হতে পারে, বাট ইট ইজ মোর ইজি। দেখো ধরে নিছি আমরা, এবার আমরা ধরবো কি মোট ট্যাঙ্কি হচ্ছে এক্স লিটার, তাহলে আমরা ধরবো কি মোট ট্যাঙ্কি এক্স লিটার। তাহলে এক প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে কি 12/x, আর দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হবে 14 লিটার, এটা দেওয়াই আছে। দুইটা নল একত্রে যদি চালাই তাহলে ও খালি করবে, এ পূর্ণ করবে, তাহলে বিয়োগ হবে, তাহলে এ পূর্ণ করবে আর 14 লিটার খালি হবে, তাহলে মাইনাস হয়ে যাবে, যেহেতু পূর্ণ হয় আর খালি হয় ডিফারেন্স হবে। তাহলে এখান থেকে এটা করলাম, এবং এটা 1 মিনিটে তাহলে এতখানি পূর্ণ করবে, 1 মিনিটে এতখানি কি করবে, দুইটি নল একত্রে 1 মিনিটে পূর্ণ করে এতখানি অংশ, ঠিক আছে। এরপর তাহলে 96 মিনিটেরটা বলে দিছে যে 96 মিনিটে সে কি করে এটা ফুল পূর্ণ হয়, তাহলে 96 মিনিটে কতখানি পূর্ণ হবে
তাহলে ওই 1 মিনিট যতক্ষণ পূর্ণ হয় তার সাথে 96 গুণ করে এটা পুরো ট্যাঙ্কি সমান হবে x, তারপর এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান আমরা বের করে নিয়েছি। এটাই ইজি বেশি, ঠিক আছে। এরপর দেখো গ নম্বরে কি বলা আছে। ঘ নম্বরে আছে যে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ঘন্টায় 2 কিলোমিটার বেগে যেতে পারে। আবার স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার, আর অনুকূলে যেতে পারে 32 কিলোমিটার। তাহলে অনুকূলে 32 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, ঠিক আছে। তাহলে অনুকূলে 32 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে এটা আমরা বের করব। তাহলে আমরা যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো যদি ভালো করে খেয়াল করি। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে, আর স্রোতের বেগ দেওয়া আছে ঘন্টায় 2 কিলোমিটার, ঠিক আছে। তাহলে আমরা এখানে মনে করি নৌকার বেগ কত, ইউ, আর স্রোতের বেগ ভি ইজ ইকুয়াল টু কত, 3 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে শর্ত মতে এখান থেকে আমরা স্রোতের বেগ খুব ইজিলি বের করে নিতে পারবো। আমরা জানি যে স্রোতের প্রতিকূলে বেগ মানে কি, ভি মাইনাস ইউ, এটা সমান হবে কত, 2 কিলোমিটার। অতএব ইউ মাইনাস 3 দেওয়া আছে 2, অতএব ইউ সমান কত হবে, 5 কিলোমিটার। তাহলে খুব ইজিলি আমাদের এখানে কি হলো, স্রোতের বেগ, নৌকার বেগটা বের হয়ে গেল। নৌকার বেগ যদি 5 কিলোমিটার হয়, তাহলে তোমার স্রোতের অনুকূলে তার যেতে 32 কিলোমিটার যেতে কত লাগবে। তাহলে অনুকূলে বেগ আমরা বের করব। তাহলে অনুকূলে যেতে, তাহলে আমরা সরাসরি টি বের করে দেই। টি সমান অতিক্রান্ত দূরত্ব 32, আর অনুকূলে বেগ কত হবে, ইউ প্লাস টি। তাহলে আমরা জানি যে অনুকূলের সময়, অনুকূলের ক্ষেত্রে এগুলো আমরা জানি, অনুকূলের ক্ষেত্রে এটা হবে, ঠিক আছে, 32। তাহলে 32 ডিভাইডেড বাই স্রোতের বেগ, নৌকার বেগ 5 বের হলো, আর স্রোতের বেগ দেওয়া আছে কত, 3। তাহলে 32 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ তার সময় লাগবে কত, 4 ঘন্টা। বুঝতে পারছো? তাহলে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে তার 4 ঘন্টা সময় লাগবে। তো এটা খুব ইজি একটা অঙ্ক ছিল। তো এরপরের অঙ্ক যদি আমরা দেখি, তাহলে এই অঙ্ক দেখো বলতেছে একটি বইয়ের মূল্য হচ্ছে কত, 24 টাকা। একটি বইয়ের মূল্য 24 টাকা, আর এই মূল্যটা হচ্ছে বই তৈরির যে ব্যয় তার 80%, ঠিক আছে। তার মানে 20% কমে বইটা দেওয়া হয়েছে। অর্থাৎ বই তৈরি করতে যদি কি টাকা খরচ হয়, অর্থাৎ মনে করো যে তৈরির খরচ যদি 100 টাকা হয়, তাহলে বইটা বিক্রি করা হচ্ছে কত টাকায়, 80 টাকায়। তৈরির খরচ যদি কি হয়, 100 টাকা হয়, তাহলে বইটা বিক্রি হচ্ছে 80 টাকায়। তাহলে সরকার ভর্তুকি দিচ্ছে কত, বাকি 20 টাকা, অর্থাৎ 20% সরকার কি দিচ্ছে, ভর্তুকি দিচ্ছে। অর্থাৎ ওই টাকাটা সরকার দিচ্ছে। অর্থাৎ 100 টাকার বই 100 টাকায় বিক্রি করতেছে দোকানদার, কিন্তু বাকি 20 টাকা ক্রেতাকে 80 টাকা দিতে হচ্ছে, আর 20 টাকা সরকার দিচ্ছে। এটাকেই বলা হচ্ছে ভর্তুকি দেওয়া। অর্থাৎ একটা জিনিসের যে উৎপাদন মূল্য, মানুষ যদি তার চেয়ে কম মূল্যে কেনে, তাহলে অতিরিক্ত টাকাটা কে দিচ্ছে, অতিরিক্ত টাকাটা সরকার দিচ্ছে। এটাকেই বলা হচ্ছে ভর্তুকি। ভর্তুকি আবার সরকার তো টাকা বানায় দিচ্ছে না, সরকার আবার জনগণের ট্যাক্সের টাকা থেকেই দিচ্ছে। তো এটা নিয়ে খুব খুশি হওয়ার কিছু নাই। আচ্ছা, যাই হোক, তো তাও তো দিচ্ছে। তো সব জনগণের পকেট থেকে ট্যাক্সের টাকা দিলে হয় কি, এটা ট্যাক্স সরকার যখন ভর্তুকি দেয়, তাহলে এই জিনিসটাতে যে 20 টাকা দিল, এই 20 টাকা কি সমস্ত জনগণের পকেট থেকে সমান হারে যাচ্ছে। আর এই 80 টাকা যাচ্ছে শুধু কি, ক্রেতার কাছ থেকে। তাহলে ক্রেতা একটা সুবিধা পাচ্ছে না, ক্রেতা তো অবশ্যই কি সুবিধা পাচ্ছে, নইলে ক্রেতাকে একাই 20 টাকা দিতে হয়তো। আর ওই টাকাটা কি হলো, ভর্তুকি যেটা সরকার দিল, তার মানে কি ওই টাকাটা দেশের সমস্ত জনগণ ওই 20 টাকা দিল, আর 20 টাকা ক্রেতা একা দিল। কারণ ওই 20 টাকায় ক্রেতার সামান্য অংশ আছে। তো যাক, এই যে ভর্তুকির কনসেপ্ট, এই জন্য ভর্তুকি দিলে কি হয়, মানুষের একটা ইন্ডিভিজুয়াল মানুষের জন্য ভর্তুকি, যখন সরকার বেশি ভর্তুকি দিবে, তখন একটা ইন্ডিভিজুয়াল মানুষের জন্য এটা কি হবে,
জিনিসটা ইজি হবে। আচ্ছা যাই হোক, তো তৈরির খরচ যদি 100 টাকা হয় তাহলে বিক্রি করা হচ্ছে 80 টাকায়, 20% কি দিচ্ছে সরকার ভর্তুকি দিচ্ছে। তাহলে এখানে আমরা ধরি নেই, তাহলে ধরি তৈরির খরচ, ধরি তৈরির খরচ পি টাকা, পি এর মান আমরা বের করবো। তাহলে পি এর 80% মানে কি 24, তাহলে পি এর 80% সমান কত, পি এর 80%, পি এর 80% মানেই কিন্তু 24, তাই না? অর্থাৎ মূল্য থেকে 80%, মানে ওই মূল্যের 80% দামে বিক্রি করা হচ্ছে। তাহলে পি দামের 80% সমান কত 24। তাহলে আমরা বলতে পারি যে আমরা যে সূত্রটা পড়েছি পি সমান হচ্ছে বি আর, তাহলে বি আর এর মান এখানে কত, তাহলে এখানে বি এর মান দেওয়া আছে কত 24, আর ঠিক আছে, সো পি এর মান দেওয়া আছে 24, তাহলে বি কত হবে, ঠিক আছে? তাহলে পি সমান দেওয়া আছে 24, না আমরা তো পি ধরে নিয়েছি, বি সমান পি আর, মানে ওই ইকুয়েশনে যাচ্ছেই না আমরা, ওই ইকুয়েশন গেলেই মাথা নষ্ট, ঠিক আছে? ওই ইকুয়েশন গেলেই ঝামেলা। তাহলে আমরা বলতে পারি যে পি এর 80% সমান 24, অর্থাৎ পি ইন্টু 80% মানে কি 100 ইজ ইকুয়াল টু 24, তাহলে পি ইজ ইকুয়াল টু 24 গুণন 100/80, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করলে অঙ্কটা হবে কত, 0 0 কাটা 3 8 24, তাহলে 30 টাকা। তাহলে কত হলো 30 টাকা, তাহলে অতিরিক্ত 6 টাকা। অতএব সরকার ভর্তুকি দিচ্ছে কত টাকা, অতএব সরকার ভর্তুকি দেয় 30 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 6 টাকা। সরকার 6 টাকা ভর্তুকি দিচ্ছে, ঠিক আছে? এখন তারপরে দেখো, এটা বীজগণিতের যে আমরা জেনারেলি যে অঙ্ক করি সেটার সাথে মিলতেছে না। তো আমরা যদি, তার কারণ আমরা বীজগণিতের যে রাশি ওইটা যদি হিসাব করি, তাহলে সেইভাবে যদি করি তাহলে আমরা আগে কি করবো, সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয় সেটা আমরা যদি ধরে নেই, এই দিক থেকে পিছন দিক থেকে যে অঙ্কটা করি জেনারেলি এই এক্সপেক্টেড যেটা আর কি, তাহলে আমরা এবার বিকল্প করি। তাহলে ধরি সরকার ভর্তুকি দেয়, প্রতি বইয়ের জন্য আমরা হিসাব করতেছি, সরকার ভর্তুকি দেয় কত টাকা, এক্স টাকা। সরকার ভর্তুকি দেয় কয় টাকা, এক্স টাকা, ঠিক আছে? সরকার যদি ভর্তুকি দেয় এক্স টাকা, সরকার আসলে কত পার্সেন্ট ভর্তুকি দেয়, তাহলে সরকার ভর্তুকি দেয় তোমার এক্স টাকা। তাহলে জিনিসটার দাম, তাহলে মোট জিনিসটার দাম হচ্ছে কত 24 টাকা, জিনিসটার দাম হচ্ছে কত 24 টাকা। তাহলে মোট দাম হচ্ছে, তাহলে সরকার যদি ভর্তুকি দেয় এক্স টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 24 টাকা, তাহলে মোট দাম কত হচ্ছে, তাহলে বইয়ের মোট, মানে বইয়ের অ্যাকচুয়াল খরচ, বইয়ের প্রকৃত দাম, তাহলে প্রকৃত দাম বইয়ের প্রকৃত দাম, বইয়ের প্রকৃত দাম কত হবে, বইয়ের যে 24 টাকা তার দাম আর এক্স, তাহলে এটা। তাহলে এখন আমরা বলতে পারি এই 24 প্লাস এক্স এর 80% মানে হচ্ছে কত 24, তাহলে 24 প্লাস এক্স এর 80%, তাহলে মোট দামের 80% ভর্তুকি, মোট 80% হচ্ছে তার দাম, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি 24 প্লাস এক্স এর 80% সমান কত 24, ঠিক আছে? তাহলে এক্স এর মান আমরা এখান থেকে বের করতে পারবো। বুঝতে পারছো বিষয়টা? মানে আমরা অ্যাকচুয়ালি যেভাবে করা দরকার সেভাবে করতে দিই। সরকার ভর্তুকি দেয় এক্স টাকা, তাহলে প্রকৃত দাম হবে কত 24 টাকা বিক্রি করতেছে, আর ভর্তুকি তাহলে মোট দাম ছিল কত 24 প্লাস এক্স। এই 24 প্লাস এক্স এর 80% কিন্তু 24, তাহলে মোট দামের 80%, মোট যে আসল যে দাম সেই আসল দামের 80% দামে বিক্রি করা হচ্ছে। তার মানে কি মোট দামের 80% মানে 24, আর বাকি 20% দিচ্ছে কি সরকার। তার মানে কি আমরা বলতে পারি এক্স প্লাস 24 এর 80% হচ্ছে 24, আর এক্স প্লাস 24 এর 20% হচ্ছে কি এক্স নিজেই, ঠিক আছে? তাহলে এইভাবে যদি আমরা অঙ্কটা করতে, আগেরটাই ইজি বাট এটা হচ্ছে মোর অ্যাকচুয়াল। এখন আমরা কি করতে পারি, এটা ইজিলি ক্যালকুলেট করতে পারি, এক্স ইন্টু 80 ডিভাইডেড বাই
100 ইজ ইকুয়াল টু 24। তাহলে এখান থেকে এখন আমরা ক্যালকুলেশন করি আস্তে আস্তে। তাহলে এখানে কাটা, আমরা উপর নিচেও কাটতে পারি, পাশাপাশিও কাটতে পারি, পাশাপাশি কাটি। 3 আর 24, তাহলে 24 প্লাস এক্স সমান হবে 3 10 30। তাহলে এক্স সমান হচ্ছে 30 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 6। এই দেখো একই উত্তর আসলো। ঠিক আছে, তাহলে এইভাবে একটা অঙ্ক কি করা যায়, ভিন্ন ভিন্ন কনসেপ্টে তোমরা করতে পারো। ওকে, এখন দেখো 39 নম্বর অঙ্ক দেওয়া আছে কি, টাকায় n সংখ্যক কমলা বিক্রি করলে r% ক্ষতি হয়, s% লাভ করতে হলে টাকায় কতটি কমলা বিক্রি করতে হবে। কি পার্সেন্ট? s% লাভ করতে হলে কতটি কমলা বিক্রয় করতে হবে। এখন কি এখানে কি করতেছে, টাকায় nটা কমলা বিক্রি করতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আসলে এই অঙ্কটা করার সময় 1 টাকা হিসাব না করে আমরা একটা কমলা প্রতি হিসাব করব, তারপর ওখানে 1 টাকায় যাবো। ঠিক আছে, আমরা কি করবো, প্রথমে কমলা প্রতি চলে যাবো। তাহলে আমরা বললাম যে একটি কমলা অথবা n সমান সমান, আমরা আগে n সংখ্যক কমলার জন্যই লাভ লস হিসাব করি, একটা না, n সংখ্যক যেহেতু আছে, এটা n যেহেতু দেওয়া আছে n এর জন্যই করি। তাহলে n সংখ্যক কমলা কত টাকায় বিক্রি করতে হবে s% লাভের জন্য, সেটা আগে আমরা হিসাব করি। তাহলে ওটা যদি পেরে যাই তাহলে কি 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে সেটা আমরা কি পেরে যাব। তাহলে প্রথমেই আমরা 1 টাকায় না গিয়ে আমরা n সংখ্যক কমলা কত টাকায় বিক্রি করলে s% লাভ হবে সেটা আগে বের করব। বুঝতে পারছো, n সংখ্যক কমলা s% লাভ করার জন্য কত টাকায় বিক্রি করতে হবে সেটা বের করি, তারপরে 1 টাকায় কয়টা কমলা বিক্রি করতে হবে সেটা বের করা যাবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা n সংখ্যক কমলার জন্য হিসাব করি আগে। তাহলে n সংখ্যক কমলা যদি বিক্রয় করায়, মানে যে কোনো একটা টাকায়, মানে 1 টাকায় বিক্রি করছে, 1 টাকায় n সংখ্যক কমলা বিক্রি করতে গিয়ে তার ক্ষতি হয়েছে কত, r% ক্ষতি হয়েছে। যদি r% ক্ষতি হয় তাহলে n সংখ্যক কমলার প্রকৃত ক্রয় মূল্য কত ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা করি। তাহলে দেখো, যদি r% ক্ষতিতে r% ক্ষতিতে তার বিক্রয় মূল্য কত, আমরা জানি পার্সেন্ট যেহেতু করতেছি, তাহলে 100 মাইনাস কত আর, তাহলে 100 টাকা যদি তার কি হয়, ক্রয় মূল্য হয়, তাহলে 100 টাকা যদি তার কি হয়, ক্রয় মূল্য হয়, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে, 100 মাইনাস আর হবে। বুঝতে পারছো, এত টাকা। ঠিক আছে, তাহলে তাহলে তার এটা এক, তাহলে কি হচ্ছে, তাহলে আমরা দেখলাম r% ক্ষতিতে তার বিক্রয় মূল্য এত, অর্থাৎ এখানে আমরা ক্রয় মূল্য কত ধরে নিয়েছি, 100 টাকায়, অর্থাৎ 100 টাকা যদি r%, 100 টাকা ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছি কত, ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছি 100 টাকা, সেক্ষেত্রে বিক্রয় মূল্য হবে তার কত, 100 মাইনাস আর টাকা, যেহেতু r% ক্ষতি দেয়, কিন্তু তার তো বিক্রয় মূল্য কত টাকা, 1 টাকা, বিক্রয় মূল্য তার কয় টাকা, 1 টাকা। তাহলে তাহলে এখানে তাহলে ক্রয় মূল্যটা কত আমরা বের করে নিই। তাহলে 1 টাকায় যেহেতু কিনছে, সে কিনে 1 টাকায় বিক্রি করছে, r% ক্ষতি হয়েছে, তাহলে সে কিনছিল কয় টাকায়, তাহলে তার ক্রয় মূল্য যদি বের করতে পারি তাহলে ওখান থেকে আমরা যে কোনো জায়গায় যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা ওই কি নিয়মে করি, বিক্রয় মূল্য 100 মাইনাস আর টাকা হলে ক্রয় মূল্য কত, 100 টাকায়, তাই কিনা, 100 টাকা, অতএব তার বিক্রয় মূল্য কত, 1 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, তাহলে হবে কত, 100 মাইনাস আর। ঠিক আছে, তো এটা হচ্ছে তার কি ক্রয় মূল্য। তাহলে আমরা তার ক্রয় মূল্যটা কি পেয়ে গেলাম, ক্রয় মূল্য আমরা এইটুক পেলাম। ঠিক আছে, যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে, এটা হচ্ছে তার ক্রয় মূল্য। এখন আবার এবার সে, তার মধ্যে আমরা ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি, তাহলে এবার হচ্ছে 20% লাভ করবে, তাহলে s% লাভ করবে, তাহলে s% লাভে তার বিক্রয় মূল্য কত হবে, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে সে যদি s% লাভ করতে চায় তাহলে তাকে কয় টাকায় বিক্রি করতে হবে, 100 প্লাস s টাকায় বিক্রি করতে হবে, 100 টাকা 100 প্লাস s, কিন্তু সে কিনছে কয় টাকায়,
তার ক্রয় মূল্য তো কত, এখানে ক্রয় মূল্য কত, 100 টাকা যদি ক্রয় মূল্য হইতো তাহলে তার বিক্রয় মূল্য কত হইতে হবে 100 প্লাস এস, কিন্তু তার ক্রয় মূল্য তো আমরা বের করছি এখানে কত 100 ডিভাইডেড বাই 100 মাইনাস আর। তাহলে এখন আমরা কি করব, তাহলে ক্রয় মূল্য, তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকায় বিক্রয় মূল্য 100 টাকার জন্য বিক্রয় মূল্য আমরা দেখলাম তার এস টাকা, ঠিক আছে। অতএব ক্রয় মূল্য 1 টাকায় তার বিক্রয় মূল্য কত হবে, তাহলে 100 প্লাস এস ডিভাইডেড বাই 100 টাকা। অতএব তার ক্রয় মূল্য, অ্যাকচুয়াল ক্রয় মূল্য কত, অ্যাকচুয়াল ক্রয় মূল্য তো তার কত 100 ডিভাইডেড বাই 100 মাইনাস আর। তাহলে ক্রয় মূল্য, সরি এখানে লিখতে হয় তো এত টাকার জন্য বিক্রয় মূল্য কত হবে, তাহলে গুণ করতে হবে। তাহলে 100 প্লাস এস ডিভাইডেড বাই 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 মাইনাস আর, তাহলে 100 কাটা, ঠিক আছে। তাহলে উপরে হবে কত 100 প্লাস এস আর নিচে হবে 100 মাইনাস এস, তাহলে এত। তাহলে আমরা দেখলাম যে তাকে যদি S% লাভ করতে হয় তাহলে এত টাকায় কি করতে হবে, বিক্রি করতে হবে। কয়টা কমলা, এনটি কমলা, আমরা পুরো হিসাবটা এনটি কমলার জন্য করেছি। তাহলে তাকে এনটি কমলা বিক্রি করতে হবে কি, এনটি কমলার বিক্রয় মূল্য এটা কত 100 প্লাস এস ডিভাইডেড বাই 100 মাইনাস আর। এটা কয়টা কমলা, আমরা পুরো হিসাবটা এনটা কমলার জন্য করেছি, পুরো হিসাবটাই আমরা কার জন্য করেছি, এনটি কমলা। আমরা কিন্তু প্রথমে বলেই দিয়েছি যে একটি কমলার জন্য আমরা হিসাব করব না, এনটি কমলার জন্য হিসাব করব। তাহলে এনটি কমলার বিক্রয় মূল্য এত টাকা, ঠিক আছে। তাহলে উল্টো হবে, তাহলে এত টাকায় বিক্রি করবে একটি কমলা, এনটি কমলা, অতএব একটি মূল্য। তাহলে আমরা লিখতে পারবো 100 প্লাস এস 100 মাইনাস আর টাকায় বিক্রি করতে হবে এনটি কমলা, ঠিক আছে। অতএব 1 টাকায়, তাহলে এখন আমরা 1 টাকায় আসবো না, আমরা প্রথমে তো এন সমান সংখ্যক জিনিসের জন্য প্রথমে হিসাব করে নিতে হবে। আমরা সমান সংখ্যক জিনিস অর্থাৎ এন সংখ্যক জিনিসের জন্য প্রথমে আমরা হিসাব করে নিয়েছি। এখন আমরা কি করব, ফাইনাল যে কাজটা, এখন যদি এন সংখ্যক কমলার জন্য আমরা বিক্রয় মূল্য পেলাম, এখন এন, তাহলে এখন আমরা কি একটার দাম 1 টাকা পাইছি, এখন 1 টাকা এত টাকায় যদি বলে 100 টাকায় কয়টা বিক্রি করা লাগে, 500 টাকায় কয়টা বিক্রি করা লাগে, এখন আমরা কি যে কোনো টাকায় কয়টা বিক্রি করতে হবে সেটা হিসাব করতে পারবো, ঠিক আছে। তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে এন ডিভাইডেড বাই ওইটি, তাহলে এন ডিভাইডেড বাই 100 প্লাস এস ডিভাইডেড বাই 100 মাইনাস আর। তো আমরা জানি এটা ভাগ হলে গুণ করতে হয়, তাহলে হবে কিন্তু এন ইন্টু 100 মাইনাস আর, অর্থাৎ হরটা উপরে যাবে আর লবটা নিচে নামবে, তাহলে এত টি। তাহলে এইটা এই অঙ্কের শর্টকাট হিসেবে আমরা ব্যবহার করতে পারি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। এন ইন্টু উপরে 100 মাইনাস আর, নিচে কি 100 প্লাস আর। কমলার সংখ্যা কি হবে, কমে যাবে, টাকায় কমলার সংখ্যা কমে যাবে, ঠিক আছে। উপরে দেখো ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, বুঝতে পারছো। তাহলে এই ছিল তোমার অঙ্ক। তোমরা এই অঙ্কটা দেখো, এখানে এই 42 নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা সেম অঙ্ক। দেখো টাকায় 10টা আইসক্রিম বিক্রি করলে X% ক্ষতি হয়, টাকায় কয়টি বিক্রি করলে Z% লাভ হবে। তাহলে এই অঙ্ক কত হবে বলো দেখি, আনসার ডিরেক্ট আমাদের উত্তর ছিল n ইন্টু 100 মাইনাস আর, অর্থাৎ ক্ষতিটা, আর প্লাস 100 প্লাস এস, অর্থাৎ নিচে লাভটা, এস হচ্ছে কি লাভ। তাহলে এই অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে কত হবে বলো দেখি, এন কয়টা আইসক্রিমের কথা বলছে, 10টা, এন এর মান এখানে 10 ইন্টু 100 মাইনাস আর মানে কি এক্স, 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 প্লাস এই লাভটা, এখানে এস এর মান কত, জেড, ঠিক আছে, এস এর মান হচ্ছে জেড। তাহলে এখানে এন সমান কত 10, আর এর মান দেওয়া আছে এক্স, আর এস এর মান ওখানে যেটা এক্স ছিল সেটা ছিল এখানে জেড, ঠিক আছে। তাহলে এখানে হিসাব করো, দেখবা তোমার বইয়ের অঙ্কের সাথে মিলে যাবে, 10x 100 প্লাস জেড, ঠিক আছে। এটা তোমাদের বইয়ের অঙ্কের সাথে দেখবা একদম পারফেক্টলি
মিলে যাবে। বুঝতে পারছো? তাহলে এখানে এটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ প্রথমে যদি কি করে একটা জিনিস লসে বিক্রি করে, প্রথমে একটা জিনিস কি করবে, নির্দিষ্ট সংখ্যক জিনিস 1 টাকায় বিক্রি করে লস হবে X%, পরে সেটাকে লাভ করতে চায়, তাহলে তার জন্য শর্টকাট হচ্ছে কোনটা, এটা হচ্ছে ক্ষতি, আরটা হচ্ছে কি ক্ষতি, আর এসটা হচ্ছে কি লাভের পার্সেন্টেজ, এন হচ্ছে 1 টাকায় কতটি বিক্রি করতে হবে। ঠিক আছে? তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা এই শর্টকাটটা ইউজ করবা। ঠিক আছে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই শর্টকাটটা ইউজ করবা, তাহলে তোমাদের জন্য কি হবে, অঙ্কটা ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো এই অধ্যায়ের অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো শেষ হয়ে গেল। বাকি যে অঙ্কগুলো আছে ওগুলো শতকরার অঙ্ক দেওয়া আছে 2-1টা, 41 এবং 40, এই দুটো অঙ্ক আমি করাই। মূলত 40 নম্বর অঙ্কটা দেওয়া আছে, শতকরা বার্ষিক 7 টাকা হার মুনাফায় 650 টাকা 6 বছরের মুনাফা কত, আই সমান পি এন আর, এটা বসাই দিলে কি অঙ্ক মিলে যাবে। আর 41 নম্বরে একটা চক্রবৃদ্ধি অঙ্কের মুনাফার অঙ্ক আছে, সেটাও খুবই ইজি। এই জন্য এই দুটো অঙ্ক আর আমি করালাম না, যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট এবং একটু জটিল সেগুলো আমি তোমাদের করালাম। এই অধ্যায় শেষ হয়ে গেল। পরের অধ্যায়ের সময় আসে, এর পরের যে অধ্যায় আছে এই অঙ্কগুলো নিয়ে আবার আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।